আমার ছোট ভাইয়ের নাম আরিফ, ছদ্মনাম। আমার ভাই পেশায় একজন ডাক্তার। সে মূলত একজন প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্টের কাজ হচ্ছে অটোপসি করা, আর সেই অটোপসি থেকে প্রাপ্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। আমার ভাই প্যাথোলজিস্ট হওয়ার কারণে তাকে প্রায় সবসময় অটোপসি করতে হতো। আমার ভাইয়ার আসল নাম বললে অনেকেই চিনবেন, তাই আমি তার আসল নাম শেয়ার করছি না। আমার ভাইকে প্রায় দিনই অটোপসি করতে হতো, আর মাঝে মাঝে তার বাসায় আসতে অনেক দেরি হয়ে যেত। আমার ভাইয়ের নিজস্ব গাড়ি না থাকার কারণে বাসায় যাওয়া আসার নিয়ে অনেক সমস্যা হতো। আমার ভাই যে বাসায় থাকে তার কয়েক মিটার আগেই একটা খ্রিস্টিয়ান সেমিট্রি আছে। আমার বাবার বাসায় গাড়ি পার্কিং এর সুবিধা ছিল না, কারণ তার বাসার সামনের রাস্তাটা অনেক ছোট হওয়ায় সেখানে গাড়ি ঢুকতে পারত না। তাই আমার ভাইকে প্রতিদিন সেই সেমিট্রির সামনে দিয়ে হেঁটেই আসতে হতো। সবকিছু এভাবেই নিয়ম করে চলছিল। আমি যখন প্রেগন্যান্ট হই তখন আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকার জন্য চলে আসি। উল্লেখ্য, আমার ভাই আমার মা বাবার সাথেই থাকতো, আর আমার মাও পেশায় একজন সিনিয়র ডাক্তার ছিলেন। তিনি আমার ভাইয়ের কর্মস্থলে অনেক দিন কর্মরত ছিলেন জন্য তাকে সেই হাসপাতালে সকলেই চিনত আর অনেক সম্মান করত। আমার ভাইয়ের ফোনে একদিন রাত 8টার পরে একটা কল আসে অটোপসি করার জন্য। লাশ নাকি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাই তাকে অটোপসি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। তাই আমার ভাই রাতের খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। রাত 12টার বেশি বাজলে আমার ভাই বাসায় আসছে না দেখে আমার মা তাকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। আমার মা তখন হাসপাতালে একজন স্টাফকে ফোন দেন আর তাকে বলেন আরিফের খোঁজ নিয়ে আমার মাকে জানাতে। স্টাফ রীতিমতো আরিফকে খুঁজতে অটোপসি রুমে চলে যায় আর দেখে সে বলছে, এই দেখো, জমাট বাঁধা রক্ত। মানুষটি আজ সকালেও জীবিত ছিল, আর তার রক্ত আমাদের মতোই সারা শরীরে প্রবাহিত হচ্ছিল। এসব শুনে আমার ভাইকে খুঁজতে আসা স্টাফ বলেন, স্যার, আপনারা ডাক্তার মানুষ আর আমরা হলাম অশিক্ষিত মানুষ, আমরা কি এত কিছু বুঝি? এই কথা শুনে আমার ভাই পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে ইব্রাহিম, তুমি আমার পিছনে কখন এলে? আমার মা যে স্টাফকে ফোন করেছিলেন তার নাম ইব্রাহিম। ইব্রাহিম আমার ভাই আরিফের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আমার মা তাকে ফোন করে আরিফের মানে আমার ভাইয়ের খোঁজ নিতে বলেছেন জন্য সে এখানে এসেছে। তাকে ইব্রাহিম জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল, আর উত্তরে ভাই বলে, এত রাতে কি নেশা করে এসেছো নাকি? আমিও তোমার সাথেই কথা বলছিলাম। গত 40 মিনিট অর্থাৎ 30-40 মিনিট যাবৎ তুমিই তো এসে আমাকে বললে তোমার একা একা ভালো লাগছে না, তাই তুমি আমাকে সাহায্য করতে এলে, আর এখন আমার সাথে ফাজলামো করছো। এই কথা শুনে ইব্রাহিম নির্বাক হয়ে যায়। আমার ভাইকে বলে সেখান থেকে চলে আসে। আমার মাকে ফোন দিয়ে সবকিছু জানায়। আমার মা তার কথা শুনে বিশ্বাস করেননি, কারণ তিনি ডাক্তার মানুষ। বিজ্ঞানের বাইরে কোনো কিছু চিন্তা করতে তার ইচ্ছে করে না। সেদিন রাতে আমার ভাই অনেক রাত করে বাসায় ফেরে। পরদিন সে সকালে উঠে আবার হাসপাতালে চলে যায়। আজ আবার তাকে একটি অটোপসি করতে হবে জানানোর জন্য ফোন আসে এবং তার আসতে দেরি হবে বলে আমরা খেয়ে শুয়ে পড়ি। আমার মা রাতে আমার ভাইকে ফোন দিয়ে না পেয়ে আজ আবার ইব্রাহিমকে ফোন দেন আর আমার ভাই কোথায় আছে জানার জন্য। কিন্তু অবাক করা বিষয় যে ইব্রাহিম আজ আবার আগের মতোই রাতে কথাগুলোই বলছে, একেবারে সেম টু সেম। তার কথা শুনে আমার মায়ের মনে হচ্ছিল তিনি গতকালকের এই সময় আবার ফিরে গেছেন। আমার মা আগের দিন ইব্রাহিমকে যে কল দিয়েছিলেন তার রেকর্ড খুঁজতে থাকেন, কিন্তু তিনি রেকর্ড খুঁজে পান না। রাতে আমার ভাইয়ের বাসায় আসার জন্য আমার মা অপেক্ষা করতে থাকেন। আমার ভাই গতকাল রাত 2:10-এর মাঝামাঝি সময়ে বাসায় ফিরেছিলেন। আমার মা লক্ষ্য করলেন আমার ভাই আজও সেই একই সময়ে বাসায় এসেছে। এবারে আমার মা অনেক ভয় পেয়ে যান, কিন্তু আমার সাথে কিংবা আমার ভাইয়ের সাথে কিছু শেয়ার করেননি। আমার মা সেদিন আমার ভাইয়ের কাছে যে লাশের অটোপসি করেছে তার নাম জানতে চাইলে আমার ভাই বলে লাশের পরিচয় তাকে দেয়া হয়নি, শুধু জানানো হয়েছে মেন্টাল হাসপাতালে শক ট্রিটমেন্টে মারা যাওয়া লাশ। আমার ভাই রাতের খাওয়া শেষ করে ঘুমোতে চলে যায়, আর আমার মা আমার পাশে এসে শুয়ে আমার বাবাকে ফোন করেন। আমার বাবা ছিলেন একজন আর্মি মেজর, তাই তাকে নানান সময় নানান স্থানে থাকতে হতো বিধায় তিনি বাসায় থাকার সুযোগ অনেক কম পেতেন। আমার বাবা আমার মায়ের কথা শুনে বলেন,
এসব আমার মায়ের মনের ভুল, আর এসব নিয়ে চিন্তা না করে আমার মাকে ঘুমিয়ে যেতে বলেন। আমার মাও আমার বাবার কথা মতো ঘুমিয়ে যান সেদিনের মতো। আমার ভাই সকালের নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কথায় কথায় আমার মা সেদিন কিছু কথা বলতে শুরু করতে গিয়ে থেমে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করলেও তিনি আমাকে সেদিন এসব কিছু জানাননি। সেদিন রাতে আমার মা আমার ভাইকে ফোন দিলে আমার ভাই বলে তার আসতে দেরি হবে। আমার মা আজ আর ইব্রাহিমকে ফোন না দিয়ে শুয়ে পড়েন, কিন্তু তার সাথে এরপর যা যা ঘটেছে তা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমার মায়ের ঘুম ভাঙার পর তিনি লক্ষ্য করেন তিনি তার ফোনে কানে ধরে আছেন, আর ওই পাশ থেকে ইব্রাহিম বলছে আমার ভাই নাকি তাকে বলছে 30-40 মিনিট যাবৎ ইব্রাহিম তার কাছেই কাজ করছিল, কিন্তু ইব্রাহিম এর কোনো কিছুই জানে না। আমার মা এবার এক চিৎকার দিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেন। আমার মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের সারা শরীর ঘামে ভেজা, তিনি থরথর করে কাঁপছেন। আমার মাকে কিছুটা শান্ত করে জিজ্ঞাসা করি কি হয়েছে, আর তার উত্তরে আমার মা আমাকে সবকিছু খুলে বলেন। এরপর সেদিন রাতে আমি আর আমার মা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। আমার ভাই আজও রাত 2টা থেকে 2:10 মধ্যে বাসায় ফিরে আসে। আমার ভাই খেতে বসলে আমার মা তাকে জিজ্ঞাসা করে আজ সে যে অটোপসি করেছে তার পরিচয় জানে কিনা। উত্তরে আমার ভাই কিছুটা বিমর্ষ হয়ে বলে এক মানসিক রোগী যে কিনা শক ট্রিটমেন্টে মারা গেছে তার অটোপসি করেছে, কিন্তু সে তাকে নাম পরিচয় কিছুই জানানো হয়নি। আমার মা ভাইয়ার কথা শুনে সেন্সলেস হয়ে যান। আমার ভাইয়া আর আমি আমার মাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমার মায়ের জ্ঞান ফিরে আসলে আমার মা আমার ভাইকে সবকিছু খুলে বলেন। আমার ভাই আমার মায়ের কথা শুনে কান্না শুরু করেন এবং আমার মাকে জড়িয়ে ধরে বলে মা আমার সাথেও এই একই ঘটনা ঘটে চলেছে। আমি প্রথম যেদিন এই অটোপসি করি সেদিন আমার হাত সামান্য কেটে গিয়েছিল। পরের দিন আমি আবার যখন দেখলাম এই একই কাজ আমাকে করতে হচ্ছে, তখন আমি এসব হয়তো স্বপ্ন দেখছি ভেবে গ্লাভস পরতে যাব, তখন দেখি হাতের সেই কাটা দাগটা। পরে বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি। যদি স্বপ্ন দেখতাম তাহলে আমার হাতে কাটা দাগ থাকবে কেন। আমি বুঝতে পারি এই কাজ আমি গতকালও করেছি। আমার ভাইয়ের কথা শুনে আমার মায়ের হুঁশ উড়ে যায়, কিন্তু আমি ভাবতে থাকি আমার সাথে কিছু হচ্ছে না কিভাবে। সবার সাথে একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু আমার সাথে তাহলে কিভাবে হচ্ছে না এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার ভাইকে আমার মা হাসপাতালে যেতে নিষেধ করেন। আমার ভাই এরপর টানা কয়েকদিন হাসপাতালে যায়নি। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায়, আর আমার সিজারের তারিখ চলে আসে। আমার স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার কিছুটা প্রবলেম ছিল জন্য আমাকে সিজার করানো হবে ঠিক করা হয়। আমার সিজারের ডেট ছিল ফেব্রুয়ারির 17 তারিখ, কিন্তু 12 ফেব্রুয়ারি সকাল থেকে আমার পেটে হালকা ব্যথা শুরু হয়। আমি আমার মাকে জানালে আমার মা আমাকে বলেন প্রেগন্যান্সির এসব স্বাভাবিক, কিন্তু বিকেলের দিকে আমার ব্যথা চরম আকার ধারণ করার জন্য আমার ভাই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে আমাকে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্স যখন আমার বাসার সামনে আসে তখন মাগরিবের আজান শুনতে পাচ্ছিলাম। আমি প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যাই। বাকিটুকু আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি বলেন পরের দিন কুরবানির ঈদ ছিল জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল। সেদিন আমাদের সাথে যা ঘটে তা জীবনের এক কালো দিন হিসেবে আমাদের মনে গেঁথে আছে আজও। আমরা জ্যাম পার করে যতবারই হাসপাতালের কাছে আসছিলাম ততবারই আমরা আবার কেন যেন আগের রাস্তায় চলে আসছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয় পেয়ে এক সময় অজ্ঞান হয়ে পড়ে, আর আমার ভাই নাকি ড্রাইভারকে পাশের সিটে রেখে নিজে গাড়ি চালানো শুরু করে, কিন্তু বারবার আমরা সেই আগের রাস্তায় ফিরে আসছিলাম। আমার মা ডাক্তার হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সেই আমার ডেলিভারি শুরু করে দেন, কেননা তিনি ভালোভাবে বুঝতে পারছিলেন না আজ হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে কিনা। কিন্তু আমার মা ডেলিভারি শুরু করার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিভে যায় এবং আমার মা তার কানে খুব হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পান। আমার মা প্রচন্ড ভয় পেয়ে যান, আর আমার ভাইকে গাড়ি থামিয়ে পেছনে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। আমার ভাই সাথে সাথে গাড়ি থামান, যা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি নির্জন রাস্তা। এই সময় বারবার আমার মায়ের ফোনে আমার বাবার কল আসছিল, কিন্তু তিনি তা রিসিভ করেননি, কারণ আমার জীবন নিয়ে টানাটানি অবস্থা। আমার ভাই পেছনে এসে লাইট জ্বালানোর সময় দেখে তার ফোন অফ, আর সাথে আমার মায়ের ফোনও অফ। অন্ধকারে অ্যাম্বুলেন্সের ভেতরে আমার ভাই আর আমার মা দেখতে পান দুইটি চোখের মতো কিছু, কিন্তু
যাদের মধ্যে সাধারণ চোখের দূরত্ব ছিল অনেক বেশি, যা একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আবার একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে। আর একবার আমার মা, অন্যবার আমার ভাইয়ের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আমার মা আর ভাই শুনতে পান অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ কিছু খাচ্ছে, এমন আওয়াজ হচ্ছে। আওয়াজটা আসছিল অনেকটা শশা বা গাজর খাওয়ার আওয়াজের মতো। আমার মা ভাই আল্লাহকে স্মরণ করতে করতে দোয়া পাঠ করতে থাকেন। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়, অ্যাম্বুলেন্সের লাইট আপনা আপনি জ্বলে যায়। আমার মা সাথে সাথে কাজ শুরু করেন, আমার ডেলিভারি সম্পন্ন করেন। কিন্তু তারা বাচ্চা বেরিয়ে এলে দেখেন সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না, তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। আমার মা দেখেন আমার হাতে আমার বাচ্চা, যার শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফেটে গেছে। দেখে মনে হচ্ছিল বাচ্চাটা পেটের ভেতর থেকে কেউ টেনে চামড়া তার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার